শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলে মুহুর্মুহুর রকেট হামলা, ধ্বংস হচ্ছে ইসরায়েলি সেনা ঘাঁটি। জানিয়ে দেব, ইসরায়েলের নির্যাতনের এক ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এছাড়া রয়েছে দক্ষিণ গাজায় ইসরায়েলের আরও এক সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব, এবার ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্টের রায়। ইসরায়েলে মুহুর্মুহুর রকেট হামলা। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মুহুর্মুহুর রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। সোমবার উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এদিন গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত 7 মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা বলেছেন, ইসরায়েলি ফোন নাম্বারগুলো থেকে তারা বাড়ি ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন, এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনীর ওই এলাকায় ফিরে আসবে, যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি ছেড়ে চলে গেছেন। অন্যদিকে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সোমবার তুলকারম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশুসহ নিহত হয়েছেন। ওই এলাকায় একদিন আগে ইসরায়েলি সামরিক হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হয়েছেন। রয়টার্স বলেছে, গাজায় কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি বাহিনী কয়েক মাস আগেই এসব এলাকা ত্যাগ করেছে। এবার ইসরায়েলের নির্যাতনের ভয়াবহ এক বর্ণনা দিলেন চিকিৎসক। ইসরায়েলে বন্দী অবস্থায় নির্মম নির্যাতন করা হতে বলে দাবি করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত গাজার আল শিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়া। সোমবার তিনি সহ বেশ কয়েকজন ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে গাজায় ফেরেন। চিকিৎসার স্বার্থে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজায় ফিরে খান ইউনুসের নাসের হাসপাতালের প্রাঙ্গণে বক্তব্য দেন আবু সালমিয়া। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ কেন্দ্রে বেশ কয়েকজন বন্দির মৃত্যু হয়েছে, তাদের খাবার ও ঔষধ দেওয়া হতো না। নির্যাতনে আবু সালমিয়ার একটি বুড়ো আঙুল ভেঙে গিয়েছে, এখনও সেরে ওঠেনি। তিনি বলেন, 2 মাস ধরে বন্দীদের সারাদিনে শুধু এক টুকরো রুটি দেওয়া হতো। বন্দীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হতো। আল শিফার প্রধান বলেন, তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেইত জানায়, আটক কেন্দ্রগুলো জায়গা খালি করার উদ্দেশ্যে সেনাবাহিনীর সঙ্গে বন্দীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সংস্থাটি জানায়, ইসরায়েলের বেসামরিক মানুষের উপর হামলাকারী সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার বিরোধিতা করছে তারা। তাই বন্দীদের মধ্যে যারা কম বিপজ্জনক তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালানোর পর থেকে দেশটি গাজায় ব্যাপক হামলা শুরু করে। এই সময় আল শিফা হাসপাতালেও বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালিয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে। নভেম্বরে এই হাসপাতাল থেকেই আবু সালামিকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। গাজা থেকে আবু সালামিয়া সহ শীর্ষ অনেক চিকিৎসক ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী হয়েছেন। খান ইউনিসে দ্য গাজা ইউরোপিয়ান হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজ যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে থেকে এই হাসপাতালে অর্থোপেডিক বিভাগের প্রধান বাসাম মিকদাদও রয়েছেন। ইসরায়েলের অভিযোগ, হামাসের সামরিক অভিযানের মুখে গাজায় হাসপাতাল ও অবকাঠামোগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। গত মে মাসে ফিলিস্তিনের অধিকার সংগঠনগুলো বলেছিল, আটক অবস্থায় আল শিফা হাসপাতালের একজন জ্যেষ্ঠ সার্জন নিহত হয়েছেন। তবে ইসরায়েল দাবি করেছে, এ বিষয়ে তারা কিছুই জানে না। 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামাস যোদ্ধাদের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এএফপি জানায়, এই হামলায় প্রায় 1200 জন নিহত হয়েছেন এবং অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি হামলায় অন্তত 37,877 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। এদিকে দক্ষিণ গাজায় ইসরায়েলের আরও এক সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ভয়াবহ যুদ্ধে ইসরায়েলে আরও এক সেনা নিহত হল। ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী নিহত সেনার নাম সার্জেন্ট ওয়ারি ইজ্জাক হাদাদ। তিনি বীরসেবা রেঞ্জের নাহাল ব্রিগেডের 93তম ব্যাটালিয়নের দায়িত্বরত ছিলেন। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, একটি ভবনের ভিতরে পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই সেনা নিহত হয়েছেন।
এদিন হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ওই ব্যাটালিয়নের আরও ৯ সেনা আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও নিশ্চিত করেছে আইডিএফ। এদিকে হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের নিহত সেনা সংখ্যা দাঁড়ালো ৩১৯ জনে। এর আগে হামাসের হাতে বন্দীদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলে যেই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন এই সংখ্যার মধ্যেও তিনি রয়েছেন। এছাড়া গাজায় ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয় এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন। তবে হামাস বলছে গাজায় নিহত ইসরায়েলিদের সেনার সংখ্যা এর চেয়ে ঢের বেশি। এদিকে সোমবার গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ছুড়েছে, যা গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের উপর সবচেয়ে বেশি রকেট হামলার ঘটনা। এদিকে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্টের রায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্ত নিয়েছেন। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টের অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন এবং বিপক্ষে ছিলেন ৩ জন। পরে সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধান বিচারপতি জন রবার্টস। সেই অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো দায়মুক্তি পাবেন, তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না তিনি। ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ২০২০ সালের নির্বাচনে তাকে হারিয়ে জয় পান জো বাইডেন। ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলায় সরকারি কৌঁসুলিরা অভিযোগ এনেছেন ওই নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা করছিল ট্রাম্প। পরে ৬ জানুয়ারি ক্যাপিটাল হামলায় উস্কানি দিয়েছিলেন তিনি। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের নির্বাচনে কারচুপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন তা প্রেসিডেন্ট হিসেবে তার দাপ্তরিক কাজের মধ্যে পড়ে। এছাড়া জো বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে যে নির্দেশ দিয়েছিলেন তাও তার সাংবিধানিক ক্ষমতার আওতায় ছিল। ক্যাপিটাল হিলের দিকে যাত্রা করতে জানুয়ারির সমর্থকদের প্রতি দেওয়া ট্রাম্পের নির্দেশও ছিল এই এখতিয়ারের মধ্যে। এর আগে ৬ জানুয়ারির ঘটনা থেকে সুরক্ষা পেতে নিম্ন আদালতে আবেদন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই আবেদন খারিজ হয়ে যায়। সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মধ্য দিয়ে নিম্ন আদালতে সেই আদেশ বাতিল হয়ে গেল। একই সঙ্গে লালমাটি ও পর্যালোচনার জন্য নিম্ন আদালতে পাঠানো হবে বলে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি জন রবার্টস। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে এটা স্পষ্ট যে নভেম্বরের আগে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ ও ক্যাপিটাল হিলে হামলা সংক্রান্ত মামলায় বেতনের অগ্রগতি তেমন হবে না। আর তিনি যদি প্রথম ক্ষমতায় আসেন তাহলে এই মামলায় বিচার বন্ধের চেষ্টা করতে পারেন, এমনকি নিজের ক্ষমাকেও করে দিতে পারেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমাদের গণতন্ত্র ও সংবিধানের জন্য এটা একটা বড় জয়।